মেঘনাদ সাহার একটি অতি গুরুত্বপূর্ণ প্রবন্ধের নাম সবই বেদে আছে। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এই প্রবন্ধটির অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল এবং প্রবন্ধটি অনেকেরই একটু হয়তো বুঝতে অসুবিধা হয়। আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে এই প্রবন্ধটির মূল বক্তব্যকে তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরবো, কোনো বাড়তি কথা ছাড়া, এবং বিষয়টি থাকবে একেবারে পয়েন্ট আকারে, যে কারণে তোমাদের নোট বানিয়ে নিতে খুব সুবিধা হবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। মেঘনাদ সাহার সবই বেদে আছে। সবই বেদে আছে কথাটি ব্যবহার করায় অনেক পাঠক মনে করেছিলেন যে লেখক বেদকে অবজ্ঞা করছেন, কিন্তু লেখক এই প্রবন্ধে স্পষ্ট করে বুঝিয়ে দেন যে তিনি কোনো বেদকে অবজ্ঞা করেননি, বরং এক ধরনের মানসিকতার তিনি সমালোচনা করছেন। কি ধরনের মানসিকতা? তার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা হয়। বিলেত থেকে ফেরত আসার পর একজন শিক্ষিত উকিল তার বৈজ্ঞানিক গবেষণার কথা তিনি জানতে চান। লেখক সূর্য, নক্ষত্র এবং আয়নিসেশন থিওরি নিয়ে নিজের গবেষণার কথা তাকে বোঝান। উকিল বারবার এক কথা বলতে থাকেন যে সবই বেদে আছে। লেখক যখন জিজ্ঞাসা করেন যে বেদের কোথায় এই অংশটি আছে বা এসব আছে, তাতে সেই উকিল স্বীকার করেন যে তিনি বেদ পড়েননি। তবু তার বিশ্বাস আধুনিক বিজ্ঞানের সমস্ত কিছু নাকি বেদে আগে থেকেই আছে। এই প্রবন্ধে লেখক কি বলতে চাইছেন? বলছেন যে এরপর তার উৎসাহ জাগে এবং তিনি বহু বছর ধরে বেদ, উপনিষদ, পুরাণ ও প্রাচীন বিজ্ঞান গ্রন্থ খুঁজেও আধুনিক বিজ্ঞানের মূল তত্ত্বকে পাননি। প্রাচীন পণ্ডিতেরা জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, প্রাণীবিজ্ঞান ইত্যাদি নিয়ে নানা ধারণা দিলেও আধুনিক বিজ্ঞান কিভাবে গড়ে উঠেছে সে বিষয়ে কোনো তথ্য দেননি, এবং আধুনিক বিজ্ঞান গড়ে উঠেছে গত 300 বছরে ইউরোপীয় বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে। তাই এই যে কথাটা সবসময় কিছু মানুষ বলে থাকেন যে সমস্ত কিছুই বেদে আছে, এই বিষয়টি আলোচনার দিক থেকে এবং বৈজ্ঞানিকভাবে মোটেই সঠিক নয়। এটাই এই প্রবন্ধের মূল বক্তব্য। এবার তিনি বিভিন্ন বিষয়ের মাধ্যমে এটাকে বুঝিয়েছেন। সবই বেদে আছে এই ধারণার সমালোচনা করে লেখক দেখিয়েছেন অনেক শিক্ষিত মানুষও প্রমাণ ছাড়াই দাবি করেন যে আধুনিক বিজ্ঞানের সমস্ত কিছু আবিষ্কারই বেদে আগে থেকে লেখা রয়েছে। তিনি এই মানসিকতাকে অন্ধ গৌরববোধ ও অপবিজ্ঞান বলে এই প্রবন্ধে সমালোচনা করেছেন। বেদে আধুনিক বিজ্ঞান নেই, এটা মেঘনাদ সাহার বক্তব্য। লেখক বহু বছর ধরে বেদ, উপনিষদ, পুরাণ ও প্রাচীন শাস্ত্র অধ্যয়ন করেও আধুনিক বিজ্ঞানের মূল তত্ত্ব খুঁজে পাননি। আধুনিক বিজ্ঞান ইউরোপীয় বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণা, প্রাক পরীক্ষা এবং যুক্তির ফল। এবারে তিনি এই প্রবন্ধে দেখিয়েছেন ভাস্করাচার্য বনাম নিউটনের কিছু বক্তব্য। ভাস্করাচার্য মধ্যাকর্ষণের আভাস দিলেও নিউটনের মতো গাণিতিক ব্যাখ্যা বা গ্রহের সূত্র দেননি। তাই ভাস্করাচার্যকে নিউটনের সমতুল্য কখনোই বলা যায় না। বেদের প্রকৃতি সম্পর্কে মেঘনাদ বাবু কি বলেছেন ঋগ্বেদ মূলত বিভিন্ন ঋষির রচিত স্তোত্র সংকলন হচ্ছে বেদ। সূর্য, চন্দ্র, ইন্দ্র, বরুণ প্রভৃতি বা প্রমুখ দেবতার উদ্দেশ্যে এইসব স্তোত্রগুলি রচিত হয়েছিল। প্রকৃতি পূজা শুধু বৈদিকদেরই নয়, মিশরীয় ও সুমেরীয় সভ্যতাতেও একই রকমের প্রবণতা আমরা দেখতে পেয়েছিলাম। বেদের সময়কাল সম্পর্কে বলতে গিয়ে প্রাবন্ধিক বলছেন, গবেষকদের মতে বেদের বিভিন্ন অংশ খ্রিস্টপূর্ব 2500 থেকে 800 অব্দের মধ্যে রচিত। সত্যযুগ বা লক্ষ লক্ষ বছরের পৌরাণিক কালকে লেখক ঐতিহাসিকভাবে অগ্রহণযোগ্য বলছেন। বৈদিক সভ্যতা এবং অন্যান্য সভ্যতার যে
আলোচনা বা তুলনা তা করতে গিয়ে লেখক বলছেন, বৈদিক সভ্যতা কিন্তু পৃথিবীর একমাত্র সভ্যতা ছিল না। এই সময় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মিশরীয় ও সুমেরীয় সভ্যতা আরও উন্নত অবস্থায় ছিল। বৈদিক আর্যদের বাসভূমি ছিল পাঞ্জাব এবং আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল। আর্যদের লিপি সম্পর্কে বলতে গিয়ে এই প্রবন্ধে তিনি বলেছেন, লেখকের মতে প্রাচীন আর্যদের নিজস্ব কোনো লিপি ছিল না। তারা বিভিন্ন দেশে গিয়ে সেই দেশের লিপিকে ব্যবহার করত, নিজের মতো করে সেটাকে তৈরি করে নিত। ভারতীয় সভ্যতা গঠন প্রসঙ্গে কি বলছেন বৈদিক ও প্রাক বৈদিক বিভিন্ন সংস্কৃতির মিলনে ভারতীয় ধর্ম এবং সমাজ গড়ে ওঠে। মহাভারত, রামায়ণ ও পুরাণে এই দীর্ঘ পরিবর্তনের অস্পষ্ট স্মৃতি রয়েছে। উপনিষদ বৌদ্ধ ও জৈন ধর্ম সম্পর্কে বলছেন, পরে যজ্ঞ কেন্দ্রিক বৈদিক ধর্ম নিয়ে প্রশ্ন ওঠে। উপনিষদ ব্রহ্মবাদ ও আধ্যাত্মিক চিন্তার দিকে ঝুঁকে যায়। অপরদিকে বুদ্ধিজম এবং জৈন ধর্ম সরাসরি বেদের কর্তৃত্বকে অস্বীকার করে। শিব এবং বিষ্ণুর বিবর্তন সম্পর্কেও তিনি কিছু কথা বলেছেন প্রাক বৈদিক পশুপতি দেবতা পরে শিব রূপে প্রতিষ্ঠিত হন। নারায়ণীর ধর্মের নারায়ণ বৈদিক বিষ্ণুর সঙ্গে একীভূত হন। অর্থাৎ হিন্দু ধর্ম একক এরকম কিছু নয়, বহু ধারার মিশ্রণে তৈরি হয়েছে। বলা হয়ে থাকে নাকি বেদ অভ্রান্ত। লেখকের মতে বেদ অপৌরুষেয় এবং অভ্রান্ত এই ধারণা পুরাণ যুগে জনপ্রিয় হয়েছে, অর্থাৎ পরবর্তীকালে। প্রাচীন শাস্ত্রে এই বিষয়ে কোনো একমত বা এই জাতীয় ধারণা একদম সঠিক এই বিষয়ে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এখানে তিনি কোরআনের একটা উদাহরণ দিয়েছেন, বলছেন ইসলাম ধর্মে যেমন এক কোরআন মানলেও বহু সম্প্রদায় তৈরি হয়েছে, তেমনি বেদকেও বিভিন্ন গোষ্ঠী নিজের মত অনুযায়ী ব্যাখ্যা করেছেন। শেষে চূড়ান্ত একটা উপসংহার যদি বলা যেতে পারে, এই প্রবন্ধের একটা কথা মাথায় রাখতে হবে যে লেখক বেদকে কিন্তু অবজ্ঞা করেননি, বরং ইতিহাস ও বিজ্ঞানের আলোকে বিচার করতে চেয়েছেন। তার মতে আধুনিক যুগের আধ্যাত্মিকতায় গড়ে উঠতে হবে বৈজ্ঞানিক মনোভাব, যুক্তি ও মানবিকতার ভিত্তিতে। অর্থাৎ এখানে মেঘনাদ সাহা তিনি কিন্তু একথা বলছেন না যে বেদে কিছুই নেই বা বেদের মধ্যে এতদিন ধরে যা কিছু বলা হচ্ছে সেটাই ভ্রান্ত, নতুন বিষয়টাই আসল, সেটা একেবারেই নয়। তিনি বলতে চাইছেন এই যে একটা ধারণা আছে যে সবই কিছু বেদে আছে, সবই বেদে আছে, এই যে একটা চিরকালীন মানসিকতা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ বিজ্ঞান বহু বছর ধরে বৈজ্ঞানিকদের হাতে তৈরি হয়েছিল, সেটা বহু কাল আগে ছিল, লেখা ছিল। এই রকম কোনো প্রামাণ্য তথ্য আজ অবধি অন্তত বেদের ক্ষেত্রে পাওয়া যায়নি। তিনি বেদ পড়ে তবেই এই যুক্তি দিতে পেরেছেন। আমি এই আজকের পর্বে খুব সংক্ষেপে সবই বেদে আছেন একটা ছোট্ট আলোচনা করলাম। সাধারণত এটা নোট ভিত্তিক আলোচনা রইল। যারা তোমরা নোট লিখতে চাইছো এই বিষয়টাকে লিখে নিলে একটা সম্পূর্ণ নোট হয়ে যাবে আশা করি। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা উৎসাহিত করবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।